কারা যেন বলছিলে না যে মামি ভগ্নুর প্রেম তোমরা কোনোদিন শোনোনি, এইরকম অবৈধ প্রেম কোনোদিন শোনোনি? ফেসবুকে দেখেছো বসিরহাটের কাহিনী? ভাগ্নে আর মামি প্রেম করেছিল। ভাগ্নের বয়স ৩২, মামির বয়স ৩৩। তো তারা দুজন একসঙ্গে লিভ ইন করতো। তারপরে কি করেছে মামি ভগ্নুকে খাল্লাস করে দিয়ে নিজে ট্রেনে সামনে ঝাঁপ দিয়েছে, দিয়ে দুজনেই পগার পাক হয়েছে। তাহলে বুঝতে পারছো এই ধরনের অবৈধ প্রেমের আল্টিমেট সলিউশন বা আল্টিমেট ডেস্টিনেশন কি? অবশ্যই পগার পাক, দুনিয়া থেকে পগার পাক। বুঝতে পেরেছো? তো এরকম একটা ঘটনা ঘটেছে এবং সেটা এখন খবরের শিরোনামে উঠেছে, ফেসবুকেও দেখা যাচ্ছে, সব জায়গায় দেখা যাচ্ছে। আমাকে এসে আমার এক ভিউয়ার্স জানালো খবরটা। এবার চলে যাই আমাদের অরিজিনাল মামির কাছে। আজকের মামি লাস্ট ভিডিওতে একটা গান করেছে, না গানটাও সত্যিই সুন্দর করে, গানটা সুন্দর করেছে, খালি গলায় বেশ সুন্দর গান করেছে, কিন্তু গানটা বেশ কষ্টদায়ক গান। ঠিক আছে, এটা যেন কাউকে মানে ট্রিবিউট করলো, মানে কারোর জন্য যেন গানটা গাইলো এরমই মনে হলো। এবং লাস্টলি যেটা দেখলে সেটা হচ্ছে কীরকম একটা আহ, অছিলার হাসি। আজকের আর ভিডিও করতে পারছি না। মানে কতটা কষ্ট হলে তখন এরকম করে মানুষ, যখন আর পারছি না, মানে আমি আর পেরে উঠছি না, তখনই এরকম করি, আর পারছি না, এরকম তো করি। সেটাই ও করলো, পারছে না আর। ঠিক আছে, মানে টেনশন আর নিতে পারছে না। তাহলে এটা বুঝতে পারছি যে ফ্যামিলিতে চলছে একটা জোর কা ঝটকা, ধীরে সে লাগে। না হলে এরকমভাবে তো গান করার পর, গান করতেই পারে মানুষ, ঠিক আছে, সুন্দর গান সুন্দরভাবে করতেই পারে, কিন্তু সুন্দর গান করার পর আর ভিডিও দিতে পারছি না, এটা আর ভিডিও দিতে পারছি না নর্মালি বলতেই পারি, কিন্তু যেরমভাবে বলেছে এবং তারপর যেরম করেছে, তাতে মনে হচ্ছে না ব্যাপারটা খুব একটা সুবিধাজনক। কোথাও না কোথাও মনে হচ্ছে ট্রাস্টের ইস্যু হচ্ছে। তাই তো মনে হচ্ছে। যাই হোক, দেখো, সবসময় যে সমস্ত কিছু আমরা বহিঃপ্রকাশ করতে পারি তা কিন্তু নয়। আমরা যখন আমাদের ফিলিংসের বহিঃপ্রকাশ করতে পারি তখন কিন্তু আমরা মেন্টালি অনেক প্লিজ থাকি, কারণ আমরা আমাদের মনের ভাব প্রকাশ করাটাই তো কথার মাধ্যমে বেরিয়ে আসে। তো মনের ভাব প্রকাশ করতে হয়, আর সেটা যদি প্রকাশ করতে না পারি তাহলে মনের মধ্যে কিন্তু ঘুরপাক খেতে থাকে সেই ব্যাপারটা, আর তখনই কিন্তু এত প্রবলেম হয়। বাই দ্য ওয়ে, মামির প্রেম কাহিনী তোমরা নিশ্চয়ই শুনেছো তার আগের ভিডিওতে। সেই আগের ভিডিওতে তোমরা যারা মামির প্রেম কাহিনী শুনেছো, তোমরা হয়তো ভেবেছিলে যে ভেরি রিসেন্টের প্রেম কাহিনী বলবে। না, ওটাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে আসল ফান্ডা। সেটা হচ্ছে তোমাকে থাম্বনেলে এমনভাবে অ্যাট্রাক্ট করবে, তুমি ভাববে যে ও বাবা, তাহলে প্রেম কাহিনী মনে হয় বলতে শুরু করবে, ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যাবে, গিয়ে দেখবে না, ফুস, প্রেম কাহিনী বলেছে, কিন্তু সেটা অতীতের, যখন সে পড়াশোনা করছে। তো সেই পড়াশোনা করার সময় সে ক্লাস 10-এ চুড়িদার পরতো কি মিডি স্কার্ট পরতো, সেটাও সে ভুলে গেছে। বুঝতে পেরেছো? মানে আমরা আমাদের স্কুলের ড্রেস ভুলে গেছি। মানে যখন আমরা একেবারে ছোট ছিলাম, মানে প্রাইমারিতে ছিলাম, তখন আমাদের কিন্তু ছিল কি বলতো, শার্ট, আর আমাদের ছিল একটা টিউনিক, উপরে একটা টিউনিক ছিল, ব্লু কালারের টিউনিক আর হোয়াইট কালারের শার্ট, মানে আমার ছিল। তারপরে যখন আরেকটু বড় হলাম তখন মাধ্যমিক পর্যন্ত আমার যেটা ছিল সেটা হচ্ছে যে 9 পর্যন্ত স্কার্ট আর ব্লাউজ ছিল, অরেঞ্জ কালারের স্কার্ট আর ব্লাউজ হচ্ছে হোয়াইট কালারের, যেহেতু নিবেদিতা আমার স্কুলের নাম ছিল। তারপরে হচ্ছে তোমার 9-10-এ ছিল হচ্ছে শাড়ি, ব্লাউজ, ঠিক আছে, কোনো চুড়িদার ফুড়িদার ছিল না। চুড়িদার ছিল পিটির ড্রেস, হোয়াইট কালারের পুরো, আর অরেঞ্জ কালারের ওড়না, ঠিক আছে। আর তারপরে আবার 11-12-এ আমার শাড়ি ছিল লাল পাড়, সাদা শাড়ি, লাল ব্লাউজ ছিল, ঠিক আছে। তো 11-12-এ তো ওটা অন্য স্কুল। তো আমরা আমাদের ড্রেস কি ভুলে গেছি? কখনো ভুলে যেতে পারি না, সেগুলো স্মৃতির মণিকোঠায়। তো সেখানে আমাদের বোতল মামি পুরো ভুলে গেল যে ও 10-এ কী পরেছিল, সালোয়ার কামিজ পরেছিল নাকি ও স্কার্টই পরেছিল, সেটাই ও ভুলে গেছে। যাই হোক, তারপর অনেক মানে খুঁজে খাজে হাতড়ে হুতড়ে পেয়েছে যে না, সে স্কার্ট ব্লাউজ না, চুড়িদারই পরেছে, ঠিক আছে। অ্যাশ কালারের চুড়িদার, মেরুন কালারের প্যান্ট, মেরুন কালারের ওড়না, আর ছেলেদের ছিল মেরুন কালারের প্যান্ট, অ্যাশ কালারের জামা।
তো যখন ক্লাস 10-এ পড়ে তখন ফার্স্ট ও প্রেমের ব্যাপারটা বুঝতে পারে। তার আগের ওর ফিলিংস ছিল না। এটা খুব স্বাভাবিক, আমাদের সময়ে এত মডার্ন সবাই ছিল না। যার জন্য খুব তাড়াতাড়ি যে আমাদের প্রেম এসেছে তা কিন্তু না। তবে হ্যাঁ, আমাদের মতো কিছু ইচড়ে পাখা ছেলেপুলে ছিল যাদের কিন্তু একটু অল্প বয়সেই আরকি পুকুস, পুকুস হয়েছিল আরকি। ঠিক আছে? তো যাই হোক, মানে ফিলিংসটা এসেছিল। তো এবারে ক্লাস 10 এটা ভীষণ নরমাল ব্যাপার। 10 এ একটা ফিলিংস থাকে। 9 এ পড়ার পর 10 এ যখন ওঠে তখন একটা ফিলিংস থাকে। তো ওর সেটা হয়েছিল, তো কোনো ছেলেকে দেখে ক্রাশ খেয়েছিল। সেই ছেলেটাকে খুব সুন্দর দেখতে ছিল, যেই ছেলেটা কিনা রণবীর কাপুরের মতো দেখতে ছিল। তাও আবার কোন সিনেমার একটা, আমি নামটাও বুঝতে পারিনি। সেই সিনেমায় যে লুকটা ছিল তার থেকেও নাকি বেশি সুন্দর দেখতে ছিল। তো তারপরে তার নাম ছিল গোবিন্দ। এটা শুনে আমার হাসি পেয়েছে এত না, মানে একটা সুন্দর ছেলের নাম যদি গোবিন্দ হয়, যদিও সেটা ডাকনাম, তাও কেন একটা গোবিন্দ গোবিন্দ ব্যাপার নয়, মানে গোবিন্দ যদিও গোবিন্দা আমরা জানি সিনেমাটিস্টের নাম, আর গোবিন্দ আমরা জানি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের নাম। তবু হলেও গোবিন্দ নামটা কিরকম একটা ভেদা ভেদা মার্কা টাইপের আর কি। তো সেই গোবিন্দরও ডাকনাম হচ্ছে গোবে, মানে গোবিন্দ ডাকনাম, তারপরেও তার শর্ট নাম করে তার বোন তাকে গোবে বলতে ডাকতো। সেই বোনটা হচ্ছে আবার ওর ক্লাসমেট, ওর বুজুম ফ্রেন্ড। ঠিক আছে? তার কাছেই গিয়ে গল্প করে যে এই ছেলেটিকে আমার পছন্দ। তো মেয়েটি বলে এই ছেলেটি আমার জ্যাঠতো দাদা, আর ছেলেটি যদি আমার দাদা না হতো তাহলে আমি ওর সঙ্গে প্রেম করতাম, এত সুন্দর দেখতে। তো সেই ছেলেটি তখন ওকে পাত্তা দেয় না, তারপরে ও ভুলে ঠুলে যায়। তারপরে যখন সেকেন্ড ইয়ারে পড়ে, ঠিক আছে, তখন একটা ফাংশন দেখতে যাচ্ছিল মা, মাসি এবং ছোট বোনের সাথে। তো সেই সময় ওই পাশ থেকে ওই ছেলেটি যায় যে জ্যাকেট পরা, আর মানে খুব লম্বা টাইপের। তো সেই ছেলেটিকে পাশ করে, তারপরে দেখে, বলে মানে ওর নাম ধরে ডাকে আর কি, তখন ও বলে হ্যাঁ আমি এটা। তারপরে শোনা যায় যে সেই ছেলেটি ওর নাম্বারের জন্য পিড়াপিড়ি করে। তো তখন ওর কাছে ফোন ছিল কি ছিল না সেটাও টোটালি কনফিউজড। তখনও সেকেন্ড ইয়ারে পড়ে, ওর কাছে ফোন ছিল কি ছিল না ও টোটালি কনফিউজ। তার অনেকক্ষণ পর মনে করতে পারলো হ্যাঁ নোকিয়ার একটা ফোন ছিল এবং সেখানে একটা এয়ারটেলের নাম্বার ছিল, সেই নাম্বারটা মুখস্থ পর্যন্ত ছিল, কারণ তখনকার দিনে নাম্বার মুখস্থ থাকতো। ঠিক আছে? এবং সেই নাম্বারটা তখন ওকে চায়, কিন্তু ও নাম্বারটা দেয় না, বাট ওর বোন, ওর ছোট বোন, তার মানে সে আরও এচড়ে পাকা, সে কি করে ওই নাম্বারটা দেয়। কখন ওর বোনের কাছে নাম্বারটা চাইলো সেটা কিন্তু টোটালি আমরা কনফিউজড, কারণ মেলার মধ্যে সবাই, মানে ফাংশন দেখে সবাই ফিরছিল, সেই সময় ছেলেটির সঙ্গে চোখাচোখি হয়, ছেলেটির কাছে, ছেলেটি ওর কাছে নাম্বার চায়। মা আর মাসির সামনেই নিশ্চয়ই, ওরাও তো ছিল ওইখানে। তো সেখানে ও নাম্বারটা দেয়নি, তাহলে ওর বোন কখন পুকুত করে নাম্বারটা দিল তার ঠিক নেই। আচ্ছা গেল। তারপরে সে নাকি ফোন আলাপ করতে থাকে, বেশ গল্প সল্প হয়। তো তখন তো গল্পটা সেই লেভেলের হয় না, মানে রোম্যান্টিসিজমের সেই জায়গায় যায় না। তারপরে দেখা যায় যে একটি মেয়ে ওকে, না প্রথমে আননোন নাম্বার থেকে ওর কাছে ফোন আসে। তো আননোন নাম্বার থেকে ফোন আসতেই ও বুঝতে পারে যে ওটি ওর ছেলেটির নাম্বার। কী করে বুঝলো? ও তো নাম্বার দেয়নি। তারপরে ও যখন নাম্বারটা পায় তখন ও অবাক হয়ে যায়। তখন নাকি ওর বোন বলে যে নাম্বারটা নাকি ওর বোন দিয়েছে। ভালো কথা, যদিও ওর সিক্স সেন্স নাকি কাজ করেছে যে ওই ছেলেটিই ওকে ফোন করেছে। ভাবো তাহলে, নাম্বারও দেয়নি অথচ ছেলেটি ওকে ফোন করেছে। এটা কি করে ভাবলো? কি এক্সপেকটেশনে? তার মানে ওর বোন যখন নাম্বারটা দিচ্ছিল লুকিয়ে লুকিয়ে দেখা, নিশ্চয়ই দেখেছিল। তো বাই দ্য ওয়ে, সেই ছেলেটির সঙ্গে গল্প করতে করতে হঠাৎ একটি মেয়ে ওকে আননোন নম্বরে ফোন করে, এবং পরে জানা যায় এই মেয়েটির সঙ্গে ওই ছেলেটির আর কি আলাপ ছিল। তো তখন যখন ওই মেয়েটি ফোন করে, মেয়েটি নাকি ওকে জিজ্ঞাসা করে এটি কে? তো ও তার কাছে স্বীকার করেনি যে এটি কে, বলে যে কথা টথা বলি। তারপরে জানতে পারে যে মেয়েটি আর ছেলেটি একসঙ্গে চাকরি করে। তো বাই দ্য ওয়ে, ও যখন সেকেন্ড ইয়ারে পড়ে তাহলে ছেলেটি তখন থার্ড ইয়ারে পড়ার কথা, তার মধ্যে ছেলেটি চাকরি পেয়ে গেল। ভালো, গুড, তাও প্রাইভেট সেক্টরে ছেলেটি চাকরি করে, এবং ছেলেটির সঙ্গে ওই মেয়েটিও চাকরি করে, এবং দুজনে চাকরি করতে গিয়ে কোথাও একটা আউটিংয়ে যায়, এবং সেখান থেকে ফেরার সময় অফিসে নাকি বলে যে ওরা বিয়ে করেছে। তো বিয়েটা আদৌ করেছে কি করেনি পরের কথা, কিন্তু মেয়েটি ওকে জানায় যে ছেলেটি ম্যারিড, ওকে বিয়ে করেছে। মানে চিন্তা করে ছেলেটি কতটা পিছন পাকা, যে থার্ড ইয়ারে পড়তে না পড়তে তা সে চাকরিও পেয়ে গেল প্রাইভেট সেক্টরে, আর সেখানে গিয়ে বিয়েও করে ফেললো। একটা থার্ড ইয়ারে পড়া ছেলের বয়স কত হতে পারে বলো তোমরা? কত হতে পারে? হ্যাঁ, 22-23 হতে পারে ম্যাক্সিমাম। তো 22-এর মধ্যে সে আবার বিয়েও করে ফেললো, আবার চাকরিও করে ফেললো। এবার যখন ও জানলো ম্যারেড, তখনই ও কথা বলা বন্ধ করেছে। তোমরা আগেও জানো যে অতীতেও বলেছিল যে ও একটি ছেলের সঙ্গে প্রেম করেছিল, যেই ছেলেটি ও ম্যারিড নিকলা। ঠিক আছে? তো সেই ছেলেটিই কি তাহলে এই ছেলেটি? তো যাই হোক, ওর পুরনো লাভ স্টোরি কেমন লাগলো জিজ্ঞাসা করছে। লাভ স্টোরির মধ্যে আমার মনে হয়েছে প্রচুর জল মেশানো।
কারণ এই বিয়ের ব্যাপারটা আর চাকরি পাওয়ার ব্যাপারটা একটু কেমন যেন মানে ঠিকঠাক মনে হলো না। তো আর তারপরে টোটালি ও কনফিউজড মানে ওর ফোনটা ছিল কি ছিল না ওই সময়। মানে কেউ এত ভেবে ভেবে বলে তার ফোন ছিল কি ছিল না ওই সময়? কারণ তারপরেই তো তার প্রেমের গল্প-টল্প সব শুরু হয়ে গেছিল। তাহলে ওর কাছে যে ফোনটা ছিল এটা শিওর শট। তাহলে ও কোথা থেকে আবার সেখানে কনফিউজড হচ্ছিল যে ফোন ছিল কি ছিল না? কারণ ওর তো মনে আছে যে প্রেমে তারপরে ওর গল্প-টল্প হয়েছে, ম্যারেড ছিল, তারপরে মেয়েটির সঙ্গে গল্প হয়েছে। সবই যখন হয়েছে তাহলে ফোন তো ছিলই। ফোন না থাকলে গল্পটা কোথা থেকে হতো? তাহলে ফোন ছিল সেটা ও টোটালি কনফিউজড কী করে হলো, তাই না? ফোন নাম্বারটাও দেয়নি, অথচ ও বুঝতে পেরেছে যে ওই ফোনটায় ওই ছেলেটিই ফোন করেছে। এখানেও কনফিউশন। তার মানে ও জানতো যে ওর বোন ওই নাম্বারটা দিয়েছে। যাই হোক, এইগুলো গেল হচ্ছে ওর প্রেম কাহিনী। এরপর এই প্রেম কাহিনী আর নাকি ও প্রেম করেনি। তারপরে বিয়ে পর্যন্ত শুধু পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা। কারণ তখন থেকে ওর মাথার মধ্যে স্ট্রাইক করে যে চাকরি করতে হবে, চাকরি করতে হবে, চাকরি করতে হবে। আর তার জন্য প্রেম জানলা দিয়ে পালিয়ে গিয়ে তারপর থেকে শুধু পড়াশোনাতেই নিজের মনোনিবেশ করেছে এবং তারপরে বিয়ে হয়ে গেছে। এবার ওর বাবা মার কথার অবাধ্য ও কোনো দিন হয়নি বিয়ে পর্যন্ত। তারপরে বলল আজ পর্যন্ত। সত্যি কথা বলতে আজ পর্যন্ত বাবা মায়ের কথার খিলাফ হয়নি, এই কথাটা একটু কেমন কেমন লাগছে না? মানে বিয়ের আগে পর্যন্ত বাবা মার কথা শুনতে এটা সত্যি ঠিক আছে, কিন্তু বিয়ের পরে তো বরের কথাই শোনে না, সেখানে বাবা মা কোথা থেকে এলো? তো যাই হোক, এইবার যেটা হলো সেখানে ওর বরের সঙ্গে ওর কথা হলো। ওর বরকে নাকি ৩-৩টে মেয়ে ঝাড়ি মেরেছে। কে ভাই তারা? আমার দেখার ইচ্ছে খুব। যে কোন ৩টে মেয়ে যাদের মনে হয়েছে যে এই ভোঁদাবাবুর সঙ্গে তারা প্রেম করবে। হ্যাঁ, ভোঁদাবুতা কিছু হোক না হোক আগেই ৩২ পাটি বের করে দেয়। তার সঙ্গে কি প্রেম করবে? তো যাই হোক, সেই ভোঁদাবাবুর কোনোদিন জীবনে প্রেম হয়নি। ১ম প্রেম হচ্ছে এই, ১ম প্রেম হচ্ছে বোতল সুন্দরী। তো সেই জন্য ভোঁদাবাবু ফুলশয্যার দিনে গল্পটা শেয়ার করা হয়ে গেছে যে ভোঁদাবাবুর ৩-৩টে ঝাড়ি মারার লোক হয়েছিল। মানে ভোঁদাবাবুকে ঝাড়ি মেরেছিল, কিন্তু ভোঁদাবাবু জীবনে প্রেম করেনি। আর তারপরে বোতল মামিও সেখানে ভোঁদাবাবুর কাছে কনফেস করেছিল যে তার ১ম প্রেম এই ব্যাপার, ম্যারেড, ক্র্যাশ খেয়েছিল এবং পরবর্তীকালে টাই ফিশ হয়ে গেছিল। তো যাই হোক, এই গল্প করেছে। এবার এই কথাটা কেন এলো? তার বক্তব্য যে আমাদের বিরিমাসি ওরফে ম্যান্ডি রানী, ম্যান্ডি রানী ৩-৪ জায়গায় গুলছাড়ে উড়িয়েছে আমরা জানি বিয়ের পরে। বিয়ের আগেও গুলছাড়ে উড়িয়েছে, সেটা হচ্ছে তারই ননদের মামা শ্বশুরের সঙ্গে। সেই কথাটা আমাদেরকে কে বলেছে? মাসির বর, মানে আমাদের ম্যান্ডির বর স্যান্ডি, সে বলেছে। এবং স্যান্ডি হচ্ছে পবিত্র আত্মা। সে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায়নি। একদম চরিত্র সাফ সুতরা। তার জীবনে মানে আমাদের ম্যান্ডু রানী ছাড়া আর কেউ কোনোদিন ছিল না, এটাই জানা গেছিল এতদিন ধরে। কিন্তু আমাদের ম্যান্ডু রানী সেই পর্দাও উঠিয়ে ফেলেছে। দেখা গেছে, শোনা গেছে যে স্যান্ডির বিয়ের আগে ৮-৮টা মেয়ের নাম ডায়েরিতে লেখা। বুঝতে পেরেছ? ৮টা মেয়ের সঙ্গেই ও প্রেম করেছে এরকম কিন্তু কথা নেই। ৮টা মেয়েকে হয়তো ও পছন্দ করেছে, এটাও হতে পারে। তো সেইখানে ৪ নম্বরে লেখা ছিল ম্যান্ডির নাম। ঠিক আছে? তো ম্যান্ডির নাম ৪ নম্বরে ছিল। ম্যান্ডি জানতোই না যে ও ৪ নম্বরে ছিল। ফার্স্ট প্রায়োরিটি কে ছিল সেগুলো সব লেখাগুলো দেখিয়েছে এবং সেখানে স্টার মার্কও ছিল, যেখানে ম্যান্ডির নামে কোনো স্টার মার্ক ছিল না। এটা কিন্তু ম্যান্ডি আগেই বলেছে। তো এইবার কথাটা হচ্ছে যে বোতলের বক্তব্য যে ম্যান্ডি স্যান্ডির ব্যাপারটা এতদিন আমরা যা জানতাম তাতে ম্যান্ডিকে আমরা দোষারোপ করেছি এবং সেটা স্যান্ডি আমাদেরকে সাহায্য করেছে এবং স্যান্ডি একটা পবিত্র আত্মা যে কোনোদিন কোনো প্রেম করেনি, এরকম একটা জায়গায় দাঁড়িয়েছিল। তো আজকের এতদিন পর, প্রায় ১৫ বছর পর, সেখানে ম্যান্ডি এসে পর্দা ফাঁস করেছে যে স্যান্ডিরও ৮-৮টি মহিলার সঙ্গে চক্কর ছিল কি ছিল না সেটা পরের ইস্যু, কিন্তু ৮-৮টি মেয়েকে তার পছন্দ ছিল। ঠিক আছে? এবং সেটা এতদিন ম্যান্ডি জানতো না। এটাই হচ্ছে সবথেকে আশ্চর্যের বিষয় যে ম্যান্ডি কি তাহলে এতদিন সেই জিনিসটা জানতো না? স্যান্ডি কি সেটা সন্তর্পণে লুকিয়ে রেখেছিল? এখান থেকেই ওর প্রশ্নটা শুরু হয় যে যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক এত বন্ডিং দেখায় ওরা, তো সেখানে হাজব্যান্ড স্বামীরটা সব মানে হাজব্যান্ড ওয়াইফেরটা জানবে, ওয়াইফ হাজব্যান্ডের জানবে, এটাই স্বাভাবিক। মানে যেগুলো আগে হয়নি, যেসব প্রেম টেমগুলোর কোনো পরিণতি হয়নি, সেগুলো জানবে, এটা খুব স্বাভাবিক। সেক্ষেত্রে ম্যান্ডির সমস্ত কিছু খুলি কিতাব সেগুলো স্যান্ডি জানে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় জাহিরও করেছে। তাহলে সেক্ষেত্রে ম্যান্ডি
এতদিন জানতোই না স্যান্ডির ব্যাপার, নাকি শুধুমাত্র কন্ট্রোভার্সি কন্টেন্ট করবার জন্য, মানে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট করার জন্য ম্যান্ডি ইচ্ছাকৃত স্যান্ডির এই ডায়েরি বের করে সবার কাছে সামনে প্রডিউস করেছে? এটা কি জানতো না ম্যান্ডি? এটা কখনো হয়? ম্যান্ডি জানতো না? আলবাত ম্যান্ডি জানতো। ম্যান্ডি সবটা জানতো, এবং ম্যান্ডি এটাও জানতো যে স্যান্ডি তার জন্য সবসময় দাঁড়িয়ে আছে ওয়েট করে। ম্যান্ডি অন্য কারোর থেকে বেরিয়ে আসলেই সঙ্গে সঙ্গে স্যান্ডি ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নেবে, এটা ম্যান্ডি জানতো। এবং তার জন্যই কনফিডেন্টলি ওই যখনই কোথা থেকে লাত খেত অমনি এসে স্যান্ডির বুকে আছড়ে পড়তো। এবং এটাও জানো তোমরা যে এই ভাইয়ের ব্যাপারটাও তাই হয়েছে, যে সেখান থেকে লাতপাত খেয়ে আবার স্যান্ডির বুকে আছড়ে পড়েছে। কারণ ম্যান্ডি জানতো সেফ অ্যান্ড সিকিওর জায়গা স্যান্ডি, বিয়ের পরেও বিয়ের আগেও, ঠিক আছে? আর এই যে ৮ জনের নাম দিয়ে একটা ডায়েরি বের করা হয়েছে, যেখানে 4th-এ ম্যান্ডির নাম লেখা আছে আর ৮ জনের নাম লেখা আছে, সেটা স্যান্ডি নিশ্চয়ই আগে ম্যান্ডির সঙ্গে শেয়ারও করেছে। সবটাই ওরা জানে, এমন নয় যে স্যান্ডির কোনো জিনিস ম্যান্ডি জানে না বা ম্যান্ডির কোনো জিনিস স্যান্ডি জানে না। আগে সমস্ত জিনিসই ওরা জানে একে অপরের। তাহলে এটা শুধুমাত্র কন্টেন্ট দেওয়ার জন্য ওরা একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস থ্রো করেছে, যাতে এই জিনিসটা নিয়ে ক্যারিকেচার হয়, কন্ট্রোভার্সি হয়, ঠিক আছে? কিন্তু সবথেকে মজার জিনিস হচ্ছে ম্যান্ডি কিন্তু বিয়ের পরেও অনেক কিছু গল্প ছড়িয়ে রেখেছে, কিন্তু সেটা স্যান্ডি করেনি। স্যান্ডি যা ছিল সেটা বিয়ের আগে কাউকে লাইক করতেই পারে, এরম হতেই পারে যে ৮ জনকে আমার পছন্দ, তার মধ্যে ফার্স্ট নম্বর একজন, সেকেন্ড নম্বর একজন, মানে ফার্স্ট সেকেন্ড প্রায়োরিটি, থার্ড একজন, 4th-এ ম্যান্ডি ছিল যাকে ওর পছন্দ ছিল। এবার ও তো জানতো না যে কে ওর কথাতে লাফাবে ঝাঁপাবে, তো সেক্ষেত্রে ম্যান্ডি লাফিয়েছে। তো স্যান্ডি এটা দেখাতে লজ্জা পাচ্ছিল, ওটা জাস্ট ফর শো, ঠিক আছে? কারণ ওরা জানে যে এটাকে কন্টেন্ট করবে এবং এটা ম্যান্ডি বেচবে বলেই স্যান্ডি তো সামনে নিয়ে এসেছে। কারণ স্যান্ডি জানে যে ম্যান্ডির কাছে ইচ অ্যান্ড এভরিথিং কন্টেন্ট, এরকম একটা কন্টেন্ট পেয়েছে আর সেটা থাম্বনেলে দিয়ে চিপকে ভিউজ কামাবে না মানে ম্যান্ডি, এটা কখনো হয়? তাই স্যান্ডি জানতো বলেই ম্যান্ডিকে দিয়েছে। আর স্যান্ডি দুজনেই দুজনের সমস্ত কিছুই জানে। ওরা দুজন একে অপরের মানে খুলি কিতাব আর পরিপূরক অলসো, ঠিক আছে? অতএব নাটক আমাদের সামনে একটু বেশিই করছে। জানে না, সবে জানলো ৮ নম্বর, আমি ৪ নম্বর কেন, এটা পড়বো, ওটা পড়বো, সেটা পড়বো। আজও পর্যন্ত কিন্তু প্রেমের চিঠি পড়া হলো না, ঠিক আছে? আর আজকের পর্যন্ত তোমরা এটা দেখেছো যে ম্যান্ডির ব্লগে তার মেয়ে তার ছোটোবেলার ভিডিওগুলো কিন্তু টিভিতে দেখছে, ঠিক আছে? অতএব ম্যান্ডির মেয়ে হচ্ছে ও ম্যান্ডির যে ব্লগ, প্রতিদিনের ব্লগ, সে রীতিমতো গেলে, ঠিক আছে? আগের পুরনো ব্লগও দেখে, নতুন ব্লগও দেখে। তো মেয়ের কাছ থেকে এগুলো লুকানোর কোনো জায়গাই নেই, মেয়ের কাছে ওপেন টু অল। আর এটা ওদের জন্য যেমন ভালো তেমন খারাপও। দেখো, মা বাবার কাছে মানে মা বাবার সমস্ত জিনিস মেয়ের কাছে আসবে, ফ্রি ফ্র্যাঙ্ক হবে, এটা খুব স্বাভাবিক। আজকালকার দিনে সব ছেলে মেয়েরাই তাদের বাবা মার কাছে বন্ধু সুলভ, কিন্তু একটা এজের পর। আজকের আমার ছেলে বা আপনার ছেলে যখন ছোট বয়স ছিল, তখন কি সমস্ত কিছু আপনারা খুলে বলেছেন? বলেননি। কিন্তু যখন তারা একটু বড় হবে, তখন কিন্তু সবাই সমস্ত কিছুই খুলে বলবে, কারণ এখন সবাই ফ্রি। মা বাবা যদি ছেলেমেয়ের কাছে লুকানোর ব্যাপারটা থাকে, ওই বাবা মার ব্যাপারে খুব স্ট্রিক্টলি হয়, তাহলে কিন্তু মুশকিল। এখন বন্ধুর মতো করে মিশতে হয় বাচ্চাদের সঙ্গে, ঠিক আছে? তাহলে কিন্তু কোনো ব্যাপার হয় না। যদিও আমি আমার জেনারেশনে দেখেছি, আমি তো অনেকটাই বড় এদের থেকে, তো আমার জেনারেশনে আমি ছোটোবেলায় যখন আমরা একটু বোধবুদ্ধি হয়েছে, তখনই কিন্তু আমাদের বাবা মায়ের প্রেম কাহিনী আমার বাবা মা আমাদের সামনে গল্প করেছে, ঠিক আছে? এবং বাবা বেশ রসিয়ে রসিয়ে গল্পগুলো করতো, আর মা বেশ ব্যাপারটা মজা নিত, এবং আমরাও বেশ মজা নিতাম। এই যখন বলো বলো আরও বলো আরও বলো। আর মা কি করতো, কারণ আমার বাবা মার মধ্যে অনেক দিনের ডিফারেন্স, প্রায় 10 বছরের। তো স্বাভাবিক ব্যাপার যে তখন আমার মা খুব ছোট ছিল, আর সেই সময় থেকে আমার বাবা আর কি তার পিছনে লাগতো, এবং সেই পিছনে লাগাটাই কিন্তু একদিন গিয়ে প্রেমে পরিণত হয়, ঠিক আছে? মানে ছোটোবেলায় আমার মা একেবারে যখন ছোট ছিল তখন থেকে আমার বাবা তাকে বউ বউ বলে রাগাতো, আর সেই বউ বউ বলে রাগানোটাই কাল হয়ে গেল, এবং একটা সময় প্রেমও হয়ে গেল। তো এই গল্পটা আমরা যখন অনেক ছোট ছিলাম, একেবারে ছোটো মানে 1 2 3-তে পড়ি না, বাট একটু বড় হয়েছি, 7 8-এ পড়ি, তখনই কিন্তু আমরা গল্পটা জানি, ঠিক আছে? এবং আমাদের সঙ্গে আমার বাবা মারাই শেয়ার করেছিল খুব মানে মজা করতে করতে। তো এরকমভাবেই বাবা মার প্রেম কাহিনী আমরা যেরকম জেনেছি, তেমনি আমাদের প্রেম কাহিনীও আমার ছেলে ছোটোবেলায় আমরা গল্প করেছি।
জেনেছে, ঠিক আছে? কিন্তু তার মানে এবার ওদেরগুলো কি আমাদের বলবে? না, আমাদের কেন বলবে? আমাদের পরের জেনারেশন মানে ওদের পরের জেনারেশনকে আবার বলবে। তো এরকম ফ্রি ফ্র্যাঙ্কই মেশা ভালো। কিন্তু ম্যান্ডি আর স্যান্ডি খোলা কিতাবের মতো তাদের সমস্ত কিছু ব্লগে বলে। আর যেগুলো ওর ওইটুকুনি কুচ্ছি মেয়ে সমস্ত কিছু শিখে যাবে, সব কিছু দেখে যাবে। আর এটা বাস্তব। এখানে একটা খুব দামি কথা বোতল বলেছে যে ওর মেয়ে কি তখন আর ওদের কথা শুনবে, মানবে? কথাগুলো ওদেরকে মানে বাবা-মার শাসন মানবে? কী করে মানবে? কারণ ওরা তো সব ব্লগে দেখিয়ে রেখেছে। আর সেটা তো হাঁ করে গেলে ওর মেয়ে। তাহলে কী করে মানবে বলো? তা মানাটা কঠিন। বাবা-মার সঙ্গে সন্তানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়ার দরকার, সেটা আলাদা জিনিস। কিন্তু এরা যেভাবে তাদের প্রাইভেসি ওপেন করে, সারাক্ষণ প্রাইভেট জিনিসগুলো পাবলিকলি বেচে ইনকাম করে, ওদের কাছে তো কোনো জিনিসই আর ঢাকা-চাকা নেই। ঠিক আছে? ম্যান্ডি পুরো খোলা কিতাব। আর সেটা ওর মেয়ে দেখে আসছে। তাহলে ওর মেয়ে কী শিখছে আর ওর মেয়ে কতটা ওকে মানবে বা মান্যতা দেবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে। টাটা।